প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে সেই বিষয়টা আমরা জেনেছিলাম। তো সেটার সাথে রিলেটেড আরেকটি রাশি হচ্ছে শিশিরাঙ্ক কাকে বলে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তো সম্পৃক্ত বাষ্পের অর্থ হচ্ছে যে কোনো একটি স্থানে যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ততটুকু জলীয় বাষ্প দ্বারা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেই বাষ্পটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। আর সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। আর সম্পৃক্ত বাষ্পচাপে আসার আগের যে অবস্থাটা ছিল, অর্থাৎ যে অবস্থায় ওই স্থানটা আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে, সেই অবস্থাটার নাম হচ্ছে অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এবং অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপের অর্থ হচ্ছে, সহজ বাংলা ভাষায় যদি বলা হয় তাহলে সেই স্থানটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয়, অর্থাৎ পরিপূর্ণ নয়। সেই স্থানটা আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে। তো সেটা আমি দেখো এখানে একটা চিত্র ড্রয়িং করে গত দিনে বোঝানো হয়েছিল। ধরো আমি এখানে একটা বদ্ধ পাত্র আমরা বিবেচনা করলাম। এই বদ্ধ পাত্রের এই লেভেল পর্যন্ত ধরো আমরা পানি রেখে দিয়েছি, এটা হচ্ছে পানি। তো পানি উপরের সারফেস থেকে কি হবে বলো তো? বাষ্পীভূত হবে। তাহলে বাষ্পীভূত হয়ে তোমার এই জলীয় বাষ্পের কণাগুলো কোথায় যাবে? এই যে ফাঁকা যে স্থানটা আছে ভিতরে উপরে এই উপরের স্থানটাতে যে বায়ু আছে, বায়ুর মধ্যে এই তোমার জলীয় বাষ্পের কণাগুলো, এই কণাগুলো বড় করে দেখাচ্ছি আমি বাস্তবে, আসলে অনেক ছোট এগুলো। বোঝানোর জন্য আমি একটু মোটা করে দেখাচ্ছি, যদিও তোমরা মনে হয় খুব ছোট দেখতে পাচ্ছ। তাহলে এইগুলো হচ্ছে জলীয় বাষ্পের কণা। তাহলে এই জলীয় বাষ্পের কণাগুলো সময় যত অতিবাহিত হবে ততই এই ফাঁকা স্থানে জলীয় বাষ্পের পরিমাণ কি হতে থাকবে বলো? আস্তে আস্তে বাড়তে থাকবে। বৃদ্ধি পেতে থাকবে। তো ধরো এই স্থানটা তোমার ধরো 1000টি জলীয় বাষ্প কণা ধারণ করতে পারে। 1000টি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, অনেকগুলোই ধরবে, কোটি কোটি জলীয় বাষ্পের কণা এখানে আসবে। তো এখন তোমার সময় যত অতিবাহিত হবে এখানে জলীয় বাষ্পের পরিমাণ বা কণার পরিমাণ আস্তে আস্তে কি হতে থাকবে? বাড়তে থাকবে। তো এইভাবে বাড়তে বাড়তে যখন 1000টি জলীয় বাষ্পের কণা এই স্থানটায় চলে আসবে, তখন এই স্থান কি আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে বা নিতে পারবে? পারবে না। তাহলে ওই অবস্থায় কিন্তু পানি কিন্তু সবসময় বাষ্পীভূত হতেই থাকবে। তাহলে যখন 1000টা দ্বারা এই স্থানটা পরিপূর্ণ হয়ে গেল, তখন ব্যাপারটা কি দাঁড়াবে জানো? তখন এই পানি থেকে যে কয়টা জলীয় বাষ্পের কণা উপরে যাবে, ওই কয়টা জলীয় বাষ্পের কণা আবার পুনরায় কোথায় যাবে বলো তো? স্যার পানিতে ফেরত আসবে। পানিতে ফেরত আসবে। একটা স্টুডেন্ট বলতে পেরেছে এটা পুনরায় পানিতে ফিরে আসবে। কেন পানিতে ফিরে আসবে? তার কারণটা হচ্ছে উপরে সেই জলীয় বাষ্পটা থাকার জায়গা পাচ্ছে না। তার মানে ওই যে ফাঁকা স্থানটা, ওই স্থানটা যতটুকু জলীয় বাষ্প বায়ুটা যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে ততটুকু জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা পরিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় যে জলীয় বাষ্পটা তৈরি হয়েছে পাত্রের মধ্যে আছে, এই জায়গাটায় ফাঁকা স্থানটায় আছে, সেই জলীয় বাষ্পটার নামই হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প। আর এই সম্পৃক্ত জলীয় বাষ্প একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। ঠিক আছে? আর জি স্যার। অসম্পৃক্ত হচ্ছে যে এই সম্পৃক্ত বাষ্প চাপে আসার আগের যে অবস্থাটা ছিল, যে অবস্থা হচ্ছে তোমার ওই স্থানটা এখনো সম্পৃক্ত হয় নাই বা সম্পৃক্ত অবস্থার দিকে যাচ্ছে, তাহলে অসম্পৃক্ত কথার অর্থ হচ্ছে যে ওই স্থানটা এখনো জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয় নাই। তার মানে সে স্থান আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে বা নিতে পারবে। এই অবস্থায় যে বাষ্পটা সেটাই হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। আর অসম্পৃক্ত বাষ্প একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। তো সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা বলো তো, কোন বাষ্পটা বেশি চাপ প্রয়োগ করবে বলো তো? সম্পৃক্ত বাষ্প না অসম্পৃক্ত বাষ্প? স্যার সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পটা বেশি চাপ প্রয়োগ করবে। কেন প্রয়োগ করবে? কেননা সম্পৃক্ত বাষ্পে তোমার ম্যাক্সিমাম জলীয় বাষ্পের কণা এই ফাঁকা স্থানটায় আছে। ফলে সেই স্থানে সম্পৃক্ত বাষ্পটা বেশি চাপ প্রয়োগ করবে। আর অসম্পৃক্ত মানে তো সেখানে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা তার চেয়ে কম আছে। তো কম থাকার কারণে সেই অসম্পৃক্ত বাষ্পটা কম চাপ প্রয়োগ করবে। এগুলো কিন্তু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে, এগুলো তোমরা দেখবে। এরপরে সম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র, চার্লসের সূত্র মানে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র, চার্লসের সূত্র মানে।
তোমরা এক্সপেরিমেন্ট মনে হয় করতেছো, বয়েলের সূত্র এক্সপেরিমেন্ট, সেগুলো থেকে একটু লেখাপড়া ভালো করে করার চেষ্টা করো। তো সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পের বেশ কিছু পার্থক্য আছে, কিন্তু আবার আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে ধরো আমি উদাহরণ হিসাবে বোঝানোর জন্য বলছি, যে ধরো এই স্থানটা আমি বাম পাশে আরেকটা চিত্র ড্রয়িং করছি। ধরো এই স্থানে তোমার সম্পৃক্ত বাষ্পের জন্য প্রয়োজন ধরো তোমার 100টি কণা, ধরো আমি বোঝানোর জন্য বলতেছি 100টি জলীয় বাষ্পের কণা প্রয়োজন। কিন্তু এখানে ধরো আছে, এই জায়গাটায় আছে ধরো তোমার 8টি জলীয় বাষ্পের কণা আছে। তাহলে বলো তো এটা হচ্ছে 100 আর এটা আছে এখন 80। তাহলে 80 দ্বারা এই স্থানটা কি অবস্থায় আছে বলো, সম্পৃক্ত না স্যার অসম্পৃক্ত? অসম্পৃক্ত বাষ্পচাপ। অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন তোমার এটার তাপমাত্রা একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। এই বাক্যটা সবসময় মাথায় রাখতে হবে। কি বাক্য? যে একটি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। বলো তো আমি কি বললাম? একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। জলীয় বাষ্প ধারণ করতে পারে। হ্যাঁ, তার মানে এখন এখানে যদি তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয় তাহলে এই স্থানটার জলীয় বাষ্প ধারণ করার যে ক্ষমতা সেটারও কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, পরিবর্তন হবে। স্বাভাবিক অবস্থায় ধরো এই স্থানটা 100টি জলীয় বাষ্পের কণা ধারণ করতে পারে, কিন্তু যদি তোমার তাপমাত্রা প্রয়োগ করা হয়, তাপমাত্রা মানে কি বলতো? তাপমাত্রা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো যখন এনার্জি প্রয়োগ করা হয় তখন এই জলীয় বাষ্পের কণাগুলো খুব কাছাকাছি চলে আসে, ফলে এই স্থানটায় যে 100টা জলীয় বাষ্প ধারণ করতে পারতো স্বাভাবিক অবস্থায়, এখন দেখা যাবে যে তোমার এই জলীয় বাষ্পের কণাটা স্বাভাবিক অবস্থা থেকে যখন অতিরিক্ত এনার্জির কারণে, তাপের কারণে এরা কাছাকাছি অবস্থায় চলে আসবে, তখন কিছু ফাঁকা স্থান তৈরি হবে এখানে। সেটা খুব বেশি তৈরি হবে না, তো কিছু ফাঁকা স্থান তৈরি হবে। তো ফাঁকা স্থান তৈরি হলে সেই ফাঁকা স্থানে যে বায়ুটা আছে সেই বায়ুটা কি আরো জলীয় বাষ্প নিতে পারবে। তার মানে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিন্তু তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি হবে বলো? ওই স্থানটা বেড়ে যাবে। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পাবে। কমানো হয় তাহলে ওই স্থানটা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কমে যাবে। এই যে বাক্যটা বলা হলো, এই বাক্যটা সবসময় মনে রাখতে হবে, এই যে আর্দ্রতা, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প এগুলো পড়তে গেলে। আচ্ছা, এখন ধরো এই স্থানটা যখন সম্পৃক্ত অবস্থা হবে, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই স্থানের জলীয় বাষ্পটা কি হবে? সম্পৃক্ত হবে। তো এখন আমরা শিশিরাঙ্কের টার্মটা পড়তে চাচ্ছি, যে শিশিরাঙ্ক কাকে বলে সেই কনসেপ্টটা আমরা বোঝানোর চেষ্টা করছি। তাহলে শিশিরাঙ্কটা হলো যে যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। কি বললাম? যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু, যেমন আমরা এখানে একটা পাত্র বিবেচনা করেছি, এই পাত্রে কি একটা নির্দিষ্ট আয়তন আছে, তার এই নির্দিষ্ট আয়তনে এই বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত হয়, যে তাপমাত্রায় সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় তোমার শিশিরাঙ্ক। আমি আবারও বলছি, শিশিরাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে যে যখন এই স্থানটা সম্পৃক্ত অবস্থা হবে, তখন সম্পৃক্ত অবস্থায় কি পরিমাণ জলীয় বাষ্প এই পাত্রের মধ্যে আছে বলতো? মিনিমাম না ম্যাক্সিমাম? স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম জলীয় বাষ্প আছে। তো ম্যাক্সিমাম জলীয় বাষ্প যখন আসবে, তখন এই জলীয় বাষ্পের মধ্যবর্তী জলীয় বাষ্প কণাগুলো যে মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব, এটা কিন্তু অনেক কমে যাবে। ফলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই যেহেতু কাছাকাছি চলে আসছে, তো আকর্ষণ বল কাজ করার কারণে এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে। ফলে এই জলীয় বাষ্প কণাগুলোর মধ্যে ঘনীভবন হবে। ঘনীভবন আর বাষ্পীভবনের নাম শুনেছো তোমরা? জি স্যার। ইভাপোরেশন এন্ড ভেপোরাইজেশন, কনডেনসেশন বলা হয়। ঘনীভবনের ইংলিশ হচ্ছে কনডেনসেশন। তো এই জলীয় বাষ্পের কণাগুলো যখন মানে কাছাকাছি চলে আসবে, ঘনীভবন হওয়ার অর্থ হলো যে তোমার স্বাভাবিক অবস্থায় বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্পের কণাগুলো কি ভেসে থাকবে। জলীয় বাষ্পের কণাগুলো কিন্তু বায়ুর তুলনায় হালকা, যার জন্য এরা বায়ুমণ্ডলে ভেসে থাকে। কিন্তু যখন এটা তোমার সম্পৃক্ত অবস্থা লাভ করবে, তখন সম্পৃক্ত অবস্থায় যে ঘটনাটা ঘটে, সেটার তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থা লাভ করবে। তো সেই তাপমাত্রায় যে ঘটনা ঘটে, এই জলীয় বাষ্প কণাগুলোর ঘনীভবন হবে। ঘনীভবনের অর্থ হলো যে 4-5টা জলীয় বাষ্পের কণা হয়তো একত্রিত হয়ে, ধরো তোমার এই যে 4-5টা আমি আলাদা জায়গায় দেখানোর চেষ্টা করতেছি, ধরো এখানে 4-5টা জলীয় বাষ্পের কণা আছে। এই জলীয় বাষ্পের কণার যখন ঘনীভবন হবে, তখন একটা ক্ষুদ্র তোমার শিশির বিন্দুতে পরিণত হবে, একটা বড় শিশির বিন্দুতে পরিণত হবে।
বড় মানে এত বড় না, বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এই শিশির বিন্দুতে পরিণত হলো। এটা যখন শিশিরে পরিণত হয় তখন কিন্তু এই জলীয় বাষ্পের কণাগুলোর যে ভর ছিল তার তুলনায় এই শিশির কণার ভর কি হবে বলতো? এই যে ক্ষুদ্র যে জলকণা তৈরি হলো, এই জলকণার ভর এদের যে জলীয় বাষ্পের যে ভর ছিল তার তুলনায় কি হবে বলো? তার তুলনায় বৃদ্ধি পাবে। কম হবে। তার তুলনায় যখন বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি পাবে, কম না, বৃদ্ধি পাবে। অনেকগুলো জলীয় বাষ্পের কণা একত্রিত হয়ে ক্ষুদ্র জলকণা রূপান্তরিত হয়েছে জলকণায়, ফলে তার ভর বেড়ে যাবে, কমবে না। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে একটু ব্রেন খাটাইতে হবে। তাহলে এই যে জলীয় বাষ্পের কণাগুলো যখন ঘনীভবন হবে সম্পৃক্ত অবস্থায়, তখন অনেকগুলো জলীয় বাষ্পের কণা একত্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় রূপান্তরিত হয়। এই জলকণার ভর জলীয় বাষ্পের ভরের তুলনায় বৃদ্ধি পায়। ফলে সেটার বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না, সেটা তখন পৃথিবীর অভিকর্ষ বলের কারণে এটা পৃথিবীতে পতিত হয়। এই যে যেটা পতিত হয় সেটা হচ্ছে তোমার শিশির। এরপরে ঘনীভবন যদি আরো দ্রুত গতিতে হয়, অনেকগুলো স্টেজ আছে এখানে। তোমার প্রথমে শিশির, তারপরে তোমার স্নো বৃষ্টি হয়, এরপরে আরো দ্রুত ঘনীভবন হলে শিলা বৃষ্টি হয়, আরো আগে আছে তোমার বৃষ্টি আছে, অনেকগুলো ব্যাপার আছে। শিশির, তারপরে স্নো বৃষ্টির পরে বৃষ্টি, তারপরে হচ্ছে তোমার এই যে শিলা বৃষ্টি, এই ঘটনাগুলো আছে। তাহলে এই ঘটনাগুলো কিভাবে সংঘটিত হয় জানো? যে তোমার কোন একটা স্থানের জলীয় বাষ্পের যে তাপমাত্রা হঠাৎ কমে যায়, তাহলে ঘনীভবনটা এত দ্রুত হয় যে এইগুলো অনেকগুলো, হয়তো আগে শিশির বিন্দু যখন তৈরি হয়েছিল, এই যে যখন শিশিরটা তৈরি হলো শিশির, তখন হয়তো দেখা গেল যে 10-12টা জলীয় বাষ্পের কণা একত্রিত হয়ে তোমার এই জলকণাটা রূপান্তরিত হয়েছে। এরপরে যখন স্নো বৃষ্টি হয় তখন দেখা যায় যে তার চেয়ে আরো বেশি জলীয় বাষ্পের কণা তোমার একত্রিত হয়ে তোমার সেই ক্ষুদ্র ক্ষুদ্র মানে জলবিন্দুতে রূপান্তরিত হয়। তো এইগুলোর ভর আস্তে আস্তে কি হয়, এবং সেক্ষেত্রে কি হয়, তাপমাত্রা আরো কমে যায়, কিন্তু তাপমাত্রা কিন্তু কমে যায়। তার মানে তাপমাত্রা যত কমে যাবে এই জলীয় বাষ্প কণাগুলোর ঘনীভবন তত বেশি হবে। তো শিশিরের ক্ষেত্রে যে তাপমাত্রা ছিল, তোমার বৃষ্টির ক্ষেত্রে বা স্নো বৃষ্টির ক্ষেত্রে তাপমাত্রা আরো কি হবে, কমে যাবে। এইভাবে তাপমাত্রা কমতে কমতে যখন একদম 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে, এটা প্রাকৃতিক কারণে বায়ুমণ্ডলে এই ঘটনাগুলো সংঘটিত হয়। তো যখন 0 ডিগ্রি সেলসিয়াস আসবে সেলসিয়াস তাপমাত্রা আসবে, তখন ঘনীভবনটা এত দ্রুত হবে, এবং এটা যেহেতু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, ফলে দেখা যাবে যে কোটি কোটি জলীয় বাষ্পের কণা একত্রিত হয়ে বড় বড় তোমার বরফ খণ্ডে রূপান্তরিত হয়। তো এই যে যখন বড় বড় বরফ খণ্ডে রূপান্তরিত হবে, তখন এইগুলোর ভর আস্তে আস্তে, মানে ভর কি বলতো, শিশিরের চেয়ে অনেক কি হয়েছে বলতো, বেড়ে গেছে না? তো ভর যেহেতু বেড়ে গেছে, তাহলে পৃথিবীর তার উপরে যে মাধ্যাকর্ষণ বল সেটা হচ্ছে F = mg। জি তো কনস্ট্যান্ট, কিন্তু ভর বেড়ে যাওয়ার কারণে এই মাধ্যাকর্ষণ বলের মানটা কি হবে বলো, বেড়ে যাবে। তাহলে মাধ্যাকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে এগুলো সজোরে পৃথিবীতে আঘাত আঘাত করে, সেইগুলো হচ্ছে তোমার শিলাবৃষ্টি। তাহলে শিশির বা কুয়াশা, তারপরে তোমার এই যে স্নো বৃষ্টি, এরপরে হচ্ছে তোমার শিলা, এগুলো কিভাবে তৈরি হয় ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। বলো সাকিব খান, বলো কি বুঝতে পারলো, এটা আমাকে বলো। স্যার, যখন ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে বায়ুর, সেগুলো বায়ু যখন না, তাপমাত্রা পরিবর্তন, বায়ু না, জলীয় বাষ্প। জলীয় বাষ্প কণা থাকে, যখন তাপমাত্রা পরিবর্তন হয় তখন তারা ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। এভাবে আর বললে হবে না, যখন তাপমাত্রা কমানো হয়। তাপমাত্রা কমানোর ফলে, আর তাপমাত্রা যত কমানো হবে তত শিশিরের পরিমাণ বৃদ্ধি পাবে। ঘনীভবনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে যখন সম্পৃক্ত অবস্থা লাভ করে তখনই কিন্তু শিশির তৈরি হয়। তার মানে কোন একটা স্থানে যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ততটুকু জলীয় বাষ্প দ্বারা যদি পরিপূর্ণ হয়ে যায়, এই অবস্থায় ওই স্থানটা সম্পৃক্ত অবস্থা হয়ে গেল। তো সম্পৃক্ত অবস্থা যখন হবে তখন ঘনীভবন তৈরি হয়। ঘনীভবন, এটাকে বলা হয় সায়েন্টিফিক্যালি ঘনীভবন তৈরি হয়। এই ঘনীভবন কথার বাংলা অর্থ হচ্ছে যে অনেকগুলো জলীয় বাষ্পের কণা একত্রিত হয়ে যায়, ফলে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় রূপান্তরিত হয়। তো এইগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় রূপান্তরিত হয় তখন তাদের ভর বেড়ে যায়। তো ভর বেড়ে গেলে সেটার বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না, সেটা তখন পৃথিবীতে আবির্ভূত হয়, যেটাকে বলা হয় তোমার শিশির। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে শিশিরটা কোন কোন অবস্থায় কোন সময় তৈরি হচ্ছে, যখন সম্পৃক্ত অবস্থা লাভ করেছে তখন। তাহলে কি আমরা বলতে পারি না যে তোমার
যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? তাপমাত্রাটাকে ইন্ডিকেট করা হয়, তাপমাত্রা, টেম্পারেচার। তাহলে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক যে তাপমাত্রায় সংঘটিত হলো, তৈরি হলো, ধরো আমি উদাহরণ হিসেবে বললাম যে টি ইকুয়াল টু যখন 20 ডিগ্রি সেলসিয়াস, তখন তোমার ধরো শিশিরাঙ্ক তৈরি হয়েছে। এরপরে যদি তাপমাত্রা কমানো হয়, তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়, তখন ব্যাপারটা কি দাঁড়াবে বলো? 20 ডিগ্রি সেলসিয়াসে শিশির তৈরি হয়েছে, 10 ডিগ্রি সেলসিয়াসে কি হবে বলো? সেটা তোমার স্নো বৃষ্টি হতে পারে। তার মানে ওইগুলো তোমার ক্ষুদ্র ক্ষুদ্র আরো বড় জলকণায় রূপান্তরিত হচ্ছে, বৃষ্টি হতে পারে। সেগুলো অনেকগুলো স্টেজ আছে এইগুলো তোমার। তো এইভাবে তোমার তাপমাত্রা কমতে কমতে যখন তোমার একদম 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে, তখন এটা কাতে রূপান্তরিত হবে? বরফে রূপান্তরিত হবে, আইসে রূপান্তরিত হবে। যেটা তোমার এই যে আমাদের যে শিলাবৃষ্টি হয়, এই শিলাবৃষ্টি কখন হয়? যখন তোমার এই ঘনীভবন তাপমাত্রা যখন তোমার বায়ুমণ্ডলে যখন হঠাৎ করে ফল করে 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তখন ঘনীভবনটা অনেক দ্রুত হয়। এই দ্রুত হওয়ার কারণে তোমার সেখানে এই যে বরফ খণ্ডগুলো তৈরি হয়। এই বরফ খণ্ডগুলোর ভর শিশিরের চেয়ে কি অনেক বেশি। তো শিশিরের চেয়ে বেশি হলে সেটা তো বায়ুমণ্ডলে আর ভেসে থাকতে পারবে না। শিশিরই তো ভেসে থাকতে পারে না। তাহলে সেটা ভেসে না থাকতে পারলে কি হবে? সেটা তীব্র গতিতে, তীব্র বেগে, দ্রুত গতিতে এটা পৃথিবীতে এসে কি করে? আঘাত করে। সেইগুলো হচ্ছে তোমার শিলাবৃষ্টি। এর মাঝে এই যে তোমার বৃষ্টি, স্নো বৃষ্টি, এই ব্যাপারগুলো তোমাদের আছে। তো যেমন আমাদের তোমার অনেক সময় দেখা যায় না যে তোমার শীতকালে কি হয় বলতো? শিশির পড়ে। তো কেন পড়ে বলো? কারণটা হচ্ছে তোমার তাপমাত্রা কি হয়? কমে যায়। তো তাপমাত্রা কমে গেলে তোমার কি হবে? তাপমাত্রা কমে গেলে জলীয় বাষ্পগুলো তোমার সম্পৃক্ত অবস্থা লাভ করে। তো যখন সম্পৃক্ত অবস্থা লাভ করে তখন তোমার কি হয়? সেগুলো তোমার সম্পৃক্ত অবস্থা হলে কি হয়? তোমার ঘনীভবন হয়। আর ঘনীভবন হলেই তোমার কি তৈরি হয়? শিশির তৈরি হয়। আর শিশির যখন তৈরি হয় তখন তার ভর বেড়ে যায়। আর ভর বেড়ে যাওয়ার কারণে সেটার বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না, সেটা পৃথিবীতে এসে পতিত হয়। এইগুলো হচ্ছে তোমার শিশির। এই যে শিশির বা শিশিরাঙ্কের যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? শিশিরাঙ্কটা তৈরি হচ্ছে সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত অবস্থা যে তাপমাত্রায় তৈরি হলো, এরপরে তাপমাত্রা যদি ফল করানো হয়, কমানো হয়, তাহলে মাঝখানে এই যে তোমার বৃষ্টি, তোমার স্নো বৃষ্টি, এরপরে শিলা বৃষ্টি, এই ঘটনাগুলো তোমার সংঘটিত হয়। এই কনসেপ্টটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে শিশিরাঙ্কের সংজ্ঞা হলো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। তার মানে আমার একটা স্থানে যে পরিমাণ বায়ু জলীয় বাষ্প আছে, ওই জলীয় বাষ্পটা তোমার যদি সম্পৃক্ত অবস্থা লাভ করে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেই তাপমাত্রাটাকে বলা হয় তোমার শিশিরাঙ্ক। এখন বলো তো কে বলতে পারে? ধরো আমি উদাহরণ বোঝানোর জন্য উদাহরণ হিসেবে এখানে একটা পাত্র আমরা বিবেচনা করলাম। ধরো এই পাত্রে ধরো 20টা জলীয় বাষ্পের কণা আছে। এখানে যে বায়ু আছে, বায়ুর মধ্যে ধরো এরকম 20টি জলীয় বাষ্পের কণা আছে। কিন্তু 20টি জলীয় বাষ্পের কণা দ্বারা এই স্থানটা অসম্পৃক্ত অবস্থায় আছে। শুরুতে অসম্পৃক্ত অবস্থায় আছে। অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন এই অসম্পৃক্ত অবস্থাটাকে আমি সম্পৃক্ত অবস্থায় আনতে চাই, তাহলে কি করতে হবে বলো? ওই জলীয় বাষ্প দ্বারা আমি সম্পৃক্ত করতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? সম্পৃক্ত অবস্থায় তাপমাত্রা কমাতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তাপমাত্রা তাহলে আমাকে কি করতে হবে? এই তাপমাত্রাটাকে, টেম্পারেচারটাকে কমাতে হবে। এই টেম্পারেচারটাকে কমানো হলে, কেননা আমরা জানি যে তাপমাত্রা কমানো হলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়, আর তাপমাত্রা বাড়ানো হলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। ওই বাক্যটা মনে রাখবে। একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাপমাত্রা বাড়ানো হলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, আর তাপমাত্রা কমানো হলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। তাহলে যে তাপমাত্রায় এই স্থানটা অসম্পৃক্ত অবস্থায় ছিল, ধরো আমি উদাহরণ হিসেবে বললাম যে টি ইকুয়াল টু ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানটা অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন এটাকে সম্পৃক্ত অবস্থায় আনতে গেলে তাপমাত্রা কি করতে হবে? ওই জলীয় বাষ্প দ্বারা আমি করতে চাচ্ছি। ধরো এখানে জলীয় বাষ্পের কণা আছে ধরো তোমার 100টি। এখন এই 100টি জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত অবস্থায় আছে। এই ঘটনাটা আছে এখন পাত্রের মধ্যে। এখন আমি ওই 100টি জলীয় বাষ্প দ্বারাই আমি ওই স্থানটাকে সম্পৃক্ত করতে চাচ্ছি। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমার তাপমাত্রা কমাইতে হবে। তো তাপমাত্রা কমিয়ে যখন আমি ধরো বোঝানোর জন্য আমি বলছি যে ধরো 18 ডিগ্রি সেলসিয়াসে যখন নামিয়ে আনা হলো, তখন
এই স্থানে যে জলীয় বাষ্পটা ছিল 100টা, ওই 100টা জলীয় বাষ্প দ্বারা এই স্থানটা কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। এই অবস্থায় তোমার এই যে এখানে এই পাত্রের মধ্যে যে এখন যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটার নামই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কের কথার অর্থ হলো যে একটা নির্দিষ্ট স্থান যে তাপমাত্রায় ওই স্থানে জলীয় বাষ্প যে পরিমাণ আছে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত হয়, তাহলে সেই তাপমাত্রাটার নামই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। ঠিক আছে? তো শিশিরাঙ্কের সংজ্ঞাটা মনে রাখবে, 1 মার্কের জন্য পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, ডিউ পয়েন্ট বলা হয় এটাকে, শিশিরাঙ্ক। এবং আমরা এখানে জানলাম যে বলতো কোন একটা স্থান যখন অসম্পৃক্ত অবস্থায় ছিল, এই অসম্পৃক্ত জলীয় বাষ্পকে আমরা কিভাবে সম্পৃক্ত জলীয় বাষ্পে রূপান্তর করলাম বা শিশিরে রূপান্তর করলাম? উত্তর হচ্ছে তাপমাত্রা কমিয়ে আমরা সেটাকে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে আমরা রূপান্তর করলাম। আরেকটা ভাবে করা যায়, সেটা কি বলতো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার আয়তন কমে স্যার। না, আয়তন তো এটার ফিক্সড থাকবে, এই আয়তনটা এটাই থাকবে, বদ্ধ পাত্র তো। আরেকটা ভাবে করা যায় যে আমি যদি কোনোভাবে এর মধ্যে জলীয় বাষ্প ধরো 100টির কারণে ধরো অসম্পৃক্ত আছে, এখন ধরো তোমার 120টি হলে হয়তো সম্পৃক্ত অবস্থায় লাভ করবে, তাহলে আমার 20টি জলীয় বাষ্পের কণা এর মধ্যে আরো কি করতে হবে, প্রবেশ করাইতে হবে। তার মানে আমি দুইটা ভাবে একটা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি। এক, সেটা হচ্ছে যে তোমার ওই স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই যদি আমি সম্পৃক্ত অবস্থায় আনতে চাই, তাহলে তাপমাত্রা কমাইতে হবে। এটা 1 নাম্বার পদ্ধতি। আর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে যে তুমি তাপমাত্রা ওইটা রেখেই যদি তুমি সম্পৃক্ত অবস্থা করতে চাও অসম্পৃক্ত বাষ্পকে, তাহলে এই স্থানে আরো জলীয় বাষ্প কি করতে হবে বলো? আরো জলীয় বাষ্প তোমার প্রবেশ করাতে যোগ হবে, করতে হবে। আরো যোগ করতে হবে জলীয় বাষ্প। তাহলে আমরা একটা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি দুইটা ভাবে, এক হচ্ছে তাপমাত্রা কমিয়ে, আর 2 হচ্ছে ওই স্থানে জলীয় বাষ্প প্রবেশ করিয়ে। এই তথ্যগুলো মনে রাখবে, এই তথ্যগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হয়, খুবই ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হচ্ছে, এগুলো একটু মনে রাখবে। তা মোটামুটি স্যার অতিরিক্ত জলীয় বাষ্প স্যার কিভাবে প্রবেশ করাবো স্যার? অতিরিক্ত জলীয় বাষ্প কিভাবে প্রবেশ করাবো এগুলো কি ভুলে গেলে চলবে? এই যে এই চিত্রটা ডান পাশে একটা চিত্র আছে না, এই যে এই চিত্রটা দিয়ে করা যেতে পারে। ও আচ্ছা স্যার। 1000টা দ্বারা সম্পৃক্ত অবস্থা হয়েছিল, এখন ধরো তোমার ছিল, এখন আছে 990, তাহলে এখানে নিচে যে পানি আছে, পানি থেকে কি হবে, বাষ্পায়ন হতে থাকবে না? জি স্যার, জি স্যার। সেটাই তো অসম্পৃক্ত বাষ্পটা একটা সময় সম্পৃক্ত অবস্থায় রূপান্তরিত হবে, তাহলে ভর এখানে বেড়ে যাচ্ছে। তো সেটা রিলেটেড আরেকটা জিনিস আমরা এখানে পড়বো, দেখো। তাহলে আমরা শিশিরাঙ্ক কাকে বলে সেই কনসেপ্ট আমরা শিখলাম। এই সংখ্যাটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, 1 মার্কের জন্য আসে। তো পরীক্ষা যদি সংখ্যা আসে তাহলে এইভাবে বলবে, কোনো কোনো বইতে লেখা আছে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে এবং শিশির অদৃশ্য হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। এই সংখ্যাটা দিবে না তোমরা। হ্যাঁ, শিশির যখন জমে তখন শিশিরের ভর বেড়ে যায়, ফলে শিশির আবার ওটা পৃথিবীতে পতিত হয়, ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু সংখ্যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে হবে। তো এই সংখ্যাটা দিবে যে যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। এই সংখ্যাটা দিবে তোমরা। আচ্ছা, তাও আমরা এতক্ষণ সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, তাদের সংজ্ঞা কি, পার্থক্য কি, সেটা আমরা জানলাম। শিশিরাঙ্ক কাকে বলে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। এবারে বলো তো, আমাদের যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডল কি সবসময় একই থাকে বলো তো? বায়ুমণ্ডল অনেক সময় শুষ্ক, আবার অনেক সময় আর্দ্র বা ভিজা, এরকম মনে হয় না? যেমন গ্রীষ্মকালে কি হয় আর শীতকালে কি হয় বলো তো? বায়ুমণ্ডল কেমন হয়, গ্রীষ্মকালে কেমন হয় আর শীতকালে কেমন হয় বলো? স্যার গ্রীষ্মকালে শুষ্ক থাকে আর শীতকালে কি? স্যার শীতকালে শুষ্ক থাকে স্যার। শীতকালে শুষ্ক থাকে আর গ্রীষ্মকালে স্যার আর্দ্র থাকে স্যার। আর্দ্র থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি না? তো তাপমাত্রা বেশি হলে তো তোমার ওই স্থান মানে বায়ুমণ্ডল কি অবস্থায় থাকবে বলো? অসম্পৃক্ত অবস্থায় থাকে। তো অসম্পৃক্ত অবস্থায় থাকা মানে কি, সেই স্থানটা আরো কি নিতে পারে বলো তো? জলীয় বাষ্প নিতে পারে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তার মানে বায়ু শুষ্ক না ভিজা বা আর্দ্র, এটি যা দ্বারা পরিমাপ করা হয় সেটাকে বলা হয়, গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেটা হচ্ছে তোমার আর্দ্রতা। ইংলিশে বলা হয় হিউমিডিটি। আর্দ্রতা, আর্দ্রতার সংজ্ঞা হচ্ছে যে বায়ু শুষ্ক না ভিজা। শুষ্ক, শুষ্ক মানে শুকনো, আর আর্দ্র মানে হচ্ছে ভিজা। তো বায়ু শুষ্ক না ভিজা বা আর্দ্র,
এটি যা দ্বারা পরিমাপ করা হয় তাকেই বলা হয় আর্দ্রতা। আর্দ্রতার সংজ্ঞাটা মুখস্থ করবে 1 মার্কের জন্য। তো এই আর্দ্রতা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। 1 নাম্বার হচ্ছে পরম আর্দ্রতা। পরম আর্দ্রতার সংজ্ঞা হলো যে কোন স্থানের বায়ুতে কোন স্থানে একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় পরম আর্দ্রতা। কি বললাম যে কোন স্থানের বায়ুতে একক আয়তনে যে জলীয় বাষ্পটা থাকে, কোন স্থানের বায়ুতে একক আয়তনে যে জলীয় বাষ্পের ভর বা পরিমাণ, সেটাকে বলা হয় তোমার পরম আর্দ্রতা। আর্দ্রতা দ্বারা আমরা বুঝবো যে বায়ু শুষ্ক না ভিজা, আর পরম আর্দ্রতা দ্বারা আমরা বুঝতে পারবো যে ওই স্থানের বায়ুতে একক আয়তনে কি পরিমাণ জলীয় বাষ্পের ভর আছে বা পরিমাণ আছে, সেটাই হচ্ছে পরম আর্দ্রতা। তাহলে বলতো একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে বলা হচ্ছে পরম আর্দ্রতা। একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। তো জলীয় বাষ্পের ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি আর আয়তন যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, তো ভরকে আয়তন দ্বারা ভাগ করলে নরমালি আমরা কি পাই বলতো? ঘনত্ব পাই না? জি স্যার। কিন্তু সেটা আমরা এই জলীয় বাষ্পের ক্ষেত্রে এটার আলাদা একটা নামকরণ করা হয়েছে। এই আলাদা নামটাই হচ্ছে তোমার কি? পরম আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতা হচ্ছে যে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে বলা হয় পরম আর্দ্রতা। তাহলে তোমার এই জলীয় বাষ্পের ক্ষেত্রে এটা আলাদা একটা কনসেপ্ট আনা হয়েছে, সেটা হচ্ছে পরম আর্দ্রতা। কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? একক আয়তনের ভরকে আমরা অন্য যে কোনো ক্ষেত্রে কি বলি? ঘনত্ব বলি। স্যার ঘনত্ব বলে, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা বলো তো কোন স্থানের পরম আর্দ্রতা, সাথে সাথে অনুধাবনমূলক প্রশ্ন আমরা একটু পড়ে যাই। বলো তো কোন স্থানে পরম আর্দ্রতা ধরো তোমার 10⁻³ গ্রাম পার মিটার কিউব, এর অর্থ কি বলো তো? কোন স্থানে পরম আর্দ্রতা এত বলতে কি বুঝো বলো? 2 মার্কের জন্য পরীক্ষা আসে অনুধাবনমূলক। স্যার একক আয়তনে কোন স্থানের জলীয় বাষ্পের পরিমাণ যদি 10⁻³ গ্রাম হয় তাহলে তাকে হ্যাঁ, পরম এটাই এর আর্দ্রতা। অর্থ। বলবা যে 10⁻³ গ্রাম পার মিটার কিউব, এর অর্থ হলো যে ওই স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 10⁻³ গ্রাম। এটাই হচ্ছে এর অর্থ। বুঝতে পেরেছো? তাহলে পরম আর্দ্রতার কনসেপ্টটা ক্লিয়ার কি? পরম আর্দ্রতার কনসেপ্ট দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণটা আমরা বের করতে পারি, এটাই হচ্ছে পরম আর্দ্রতা। আর 2 নাম্বার যে আর্দ্রতা, সেটাকে বলা হচ্ছে তোমার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই আবহাওয়াবিদরা ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর উপরেরটা ছিল অ্যাবসলিউট হিউমিডিটি আর পরেরটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এই কনসেপ্টটা একটু ভালো করে জানতে হবে। তাহলে আর্দ্রতা 2 প্রকার, একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এখানে আলাদা করে আরেকটা আবার একটু লিখতেছি। আপেক্ষিকটাকে শর্টকাট আমরা এইভাবে লিখলাম, আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে সেটা আমরা একটু সংজ্ঞা হিসেবে দেওয়ার জন্য আমরা এখানে একটা পাত্র আমরা বিবেচনা করতেছি। ধরো একটা বদ্ধ পাত্র বিবেচনা করা হচ্ছে। তো এই বদ্ধ পাত্রে ধরো তোমার কিছু জলীয় বায়ু আছে বা তার মধ্যে কিছু জলীয় বাষ্পের কণা আছে ধরো, কিন্তু এই অবস্থায় এই জলীয় বাষ্পটা অসম্পৃক্ত অবস্থায় আছে। ধরো তোমার তাপমাত্রা ধরো T°C, ঠিক আছে? তো T°C এই স্থানটা যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প দ্বারা কি অবস্থায় আছে বলতো? অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন আমি ওই T°C তাপমাত্রায় এই অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে বলো? এখন যেটা ধারণা অলরেডি আমি দিয়েছি। স্যার তাপমাত্রা কমাতে হবে। না, তাহলে কিছুই তোমরা ক্লাসে মনোযোগী না, একটা স্টুডেন্টও ক্লাসে মনোযোগী না। T°C তাপমাত্রায় এই স্থানে যে জলীয় বাষ্প কণাগুলো আছে তারা অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন আমি কি বললাম? তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা T°C রেখে, চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? স্যার জলীয় বাষ্প তাপমাত্রা ওটাই রেখে আমি এই স্থানটাকে সম্পৃক্ত করতে চাই, তাহলে টেকনিকটা কি বলো? স্যার বাষ্প অ্যাড করতে হবে। তাহলে এখানে বাষ্প অ্যাড করতে হবে, বাষ্প আরো প্রবেশ করাতে হবে এখানে। তো আগে যে জলীয় বাষ্পটা ছিল তার ভর ধরো ছোট হাতের m, আর এটাকে যখন আমি তাপমাত্রা স্থির রেখে সম্পৃক্ত অবস্থায় আমি নিয়ে এসেছি, তখন ধরো জলীয় বাষ্পের পরিমাণ কি আগেরটাই আছে না জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলো? স্যার বৃদ্ধি পেয়েছে। তো সেই জলীয় বাষ্পের পরিমাণ ধরো ক্যাপিটাল M। এই এমটা যখন তোমার অসম্পৃক্ত যখন ছিল তখন ভর ছিল তোমার ছোট হাতের m,
আর যখন সম্পৃক্ত হয়েছে তখন ভর হচ্ছে ক্যাপিটাল এম। তো আমরা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে কিভাবে রূপান্তর করলাম? তাপমাত্রা স্থির রেখে, উত্তর হচ্ছে জলীয় বাষ্প প্রবেশ করিয়ে, জলীয় বাষ্প অ্যাড করে। তো এখন আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা হলো যে কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই তাপমাত্রায় ওই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে মোট জলীয় বাষ্পের ভর এর অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। কি বললাম? কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় ওই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় মোট জলীয় বাষ্পের ভর এর অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। কি বলেছে কামাল হোসেন? বলো তো, কামাল হোসেন বলো, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা বলো। স্যার কোন নির্দিষ্ট তাপমাত্রায় স্যার কোন বায়ুতে উপস্থিত মোট জলীয় বাষ্পের ভর এবং ওই তাপমাত্রাতেই ওই বায়ুকে স্যার সম্পৃক্ত করতে যে মোট জলীয় বাষ্পের ভর তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। আপেক্ষিক আর্দ্রতা বলে। এখন বলো তো, জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে ভর বেড়ে যাবে। তো ভর বেড়ে গেলে জলীয় বাষ্পের কর্তৃক চাপ কি হবে বলো তো? একই থাকবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। যেটা আমি কতদিনের মনে একটা সমীকরণ লিখেছিলাম যে ঘনত্ব যত বেড়ে যাবে চাপ তত বেড়ে যাবে। তার মানে চাপ বেড়ে যাওয়ার অর্থ হলো তোমার ঘনত্ব বাড়া মানে তো ভর বেড়ে যাওয়া, তাই না? তার মানে এই তিনটা রাশি কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। সুতরাং আপেক্ষিক আর্দ্রতাকে আমরা রো আর দিয়ে প্রকাশ করি, রিলেটিভ হিউমিডিটি এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যদি শর্টকাট লিখতে চাই তাহলে আমার অসম্পৃক্ত অবস্থায় ভর ছিল কত? ছোট হাতের এম। আর সম্পৃক্ত অবস্থায় যখন এসছে তখন ভর কত? ক্যাপিটাল এম। এবং আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য এটাকে 100 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে? আবার তুমি যদি চাপ দিয়ে লিখতে চাও, এই চাপ দিয়ে লিখতে চাও, আমরা ভর দিয়ে লিখেছি, প্রত্যেকটাতে একে অপরের সাথে সম্পর্কযুক্ত, তাই না? তবে এটা ঘনত্ব দিয়েও কিন্তু লিখতে পারো। তাহলে ঘনত্ব দিয়ে যখন তুমি লিখবে তখন আর ইকুয়াল টু অসম্পৃক্ত অবস্থায় যে জলীয় বাষ্প ছিল সেটা হচ্ছে প্রকৃত জলীয় বাষ্প, ওইটার ঘনত্ব ডিভাইডেড এটা হচ্ছে প্রকৃত, আর এটা হচ্ছে বায়ু তাপমাত্রা, অর্থাৎ আরো যে জলীয় বাষ্প তুমি দিবে দেওয়ার পরে যে ঘনত্ব সেটা হচ্ছে বায়ু তাপমাত্রায় যে ঘনত্ব সেটাকে ইন্ডিকেট করে এটা। তো তোমার এটা ধরো রো 1 আর এটাকে ধরো রো 2 দিয়ে এটাকে কি দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। আর তুমি যদি চাপ দিয়ে প্রকাশ করতে চাও তাহলে চাপ আর ইকুয়াল টু ওই যে অসম্পৃক্ত অবস্থায় যে জলীয় বাষ্পের চাপ ছিল সেইটা ডিভাইডেড, ধরো এটাকে P1 নামকরণ করলাম, আর সম্পৃক্ত অবস্থায় যে জলীয় বাষ্পের চাপ সেটাকে আমরা নামকরণ করলাম P2। বলো তো কোন অবস্থায় জলীয় বাষ্পের চাপ বেশি হবে? সম্পৃক্ত অবস্থায় নাকি অসম্পৃক্ত অবস্থায়? বলো। স্যার সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের চাপটা বেশি হবে। গুণন এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? 100 দ্বারা প্রকাশ করব। এখন বলো তো, আমরা অসম্পৃক্ত যে তাপমাত্রা কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে জলীয় বাষ্পটা ছিল ওটা ধরো অসম্পৃক্ত অবস্থায় ছিল, কিন্তু ওটাকে যদি আমরা সম্পৃক্ত অবস্থায় আনতে চাই তাহলে আমরা এখানে কি করলাম যে মানে তাপমাত্রা স্থির রেখে করতে গেলে আমাকে এখানে কি করতে হবে? জলীয় বাষ্পের পরিমাণ বাড়াইতে হবে। আর যদি আমি তাপমাত্রা কমায় করতে চাই তাহলে অসম্পৃক্ত বাষ্পটাই আমার কাতে রূপান্তরিত হয়। বলো তো, সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হয় না? জি স্যার। এই জন্য তোমার এখানে আরেকটা ফর্মুলা আমরা ডেভেলপ করি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু ওই যে শুরুতে যে অসম্পৃক্ত অবস্থায় ছিল ওটাকে তাপমাত্রা কমিয়ে যদি আমরা সম্পৃক্ত অবস্থায় আনতে চাই তাহলে সেটাকে বলা হয় তাপমাত্রা কমিয়ে যখন সম্পৃক্ত অবস্থায় নিয়ে গেলে সেটা তাহলে কি শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হবে। তো শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। আর আমরা যখন জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করে যখন আমরা করলাম তখন ওটাকে বলা হয় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে নামকরণ করি। এবং যেহেতু আপেক্ষিক আর্দ্রতাকে আমরা শতকরা প্রকাশ করি এই জন্য আমরা এখানে কি করব? 100 দ্বারা গুণ করে দিব। তাহলে আমার এই ছোট হাতের এফটা কি ইন্ডিকেট করতেছে আর ক্যাপিটাল এফটা কি ইন্ডিকেট করতেছে সেটা একটু ভালো করে জানতে হবে। এই ছোট হাতের এফটা হচ্ছে কি বলো? ছোট হাতের এফটাকে কি বলা হচ্ছে বলো? শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আমি একটু লিখে দিচ্ছি, দেখো, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর নিচেরটা কি করা হয়েছে বলো? স্যার বায়ুর তাপমাত্রায় স্যার জলীয় বাষ্পের চাপ। জলীয় বাষ্পের চাপ। আর নিচেরটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। বলো তো কোন তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপটা বেশি থাকবে? এটা হচ্ছে বায়ুর তাপমাত্রায়।
বলো কোন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা বেশি থাকবে? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ওই কথাগুলো চলে আসবে। তো বলো শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ বেশি থাকবে নাকি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বেশি থাকবে? বলো। উত্তর হচ্ছে বায়ুর বায়ুর তাপমাত্রায় তাপমাত্রায়। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা বেশি থাকবে। তার মানে এফ ইজ গ্রেটার দ্যান ছোট হাতের এফ। তো এফ যদি ছোট হাতের এফ এর চেয়ে বড় হয়, অর্থাৎ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেহেতু শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চেয়ে বড় হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি 100% হতে পারে বলো তো, নাকি সবসময় 100%-এর চেয়ে কম হবে? বলো। স্যার কম হবে স্যার। কম হয়েছে। এই যে এটাই হচ্ছে তার উত্তর, এই যে এটাই তো তার উত্তর। ক্যাপিটাল এফ যেহেতু গ্রেটার দ্যান ছোট হাতের এফ, তার মানে আমার এই আপেক্ষিক আর্দ্রতা কখনোই 100% হতে পারে না। তাহলে আপেক্ষিক আর্দ্রতা 100% কখন হতে পারে বলো? আর কখন 100% হতে পারে? যখন বায়ুর তাপমাত্রা আর শিশিরাঙ্কের তাপমাত্রা যখন সমান হবে, তখন দুই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপও সমান হবে, আর সেই ক্ষেত্রে আমার আপেক্ষিক আর্দ্রতা কি হবে? 100% হবে। কিন্তু বাস্তবে আসলে আপেক্ষিক আর্দ্রতা কখনোই 100% হয় না। এটা একটা স্পেশাল কেস আর কি। তাহলে কোন শর্তে আপেক্ষিক আর্দ্রতা 100% হতে পারে? এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, পরীক্ষায় আসে, এগুলো একটু মাথায় রাখবে। বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের একটা চার্ট আছে বইতে, আজকে তোমরা দেখবে, এটা রেনর বাষ্প চাপের তালিকা। তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি পায়। হ্যাঁ, তো বিভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের ওটা মুখস্থ করতে হবে না, অঙ্কে দেওয়া থাকবে অঙ্ক করার সময়। শুধু তোমরা এই সমীকরণ ব্যবহার করে যখন তোমরা আপেক্ষিক আর্দ্রতা বের করে, তখন ছোট হাতের এফটা মনে রাখবে শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটাকে বলা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এই জলীয় বাষ্প আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য তোমার একটা যন্ত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার শুষ্ক সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। আমি ডিটেলসে যাব না। শুষ্ক ও সিক্ত বা আর্দ্র, শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটার বলা হয়। বাল্ব বয়কাল লয় বয়, বাল্ব হাইগ্রোমিটার বলা হয়, হাইগ্রোমিটার। তো হাইগ্রোমিটার দ্বারা তাহলে কি করা হয় বলো? আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। আমাদের দেশের আবহাওয়া অফিস, এই আবহাওয়া অফিসে এই হাইগ্রোমিটার যন্ত্রটা আছে। তো সেই যন্ত্রটায় তোমার দুইটা থার্মোমিটার থাকে, একটা হচ্ছে শুষ্ক আর একটা হচ্ছে আর্দ্র। তো শুষ্ক এবং আর্দ্র, ধরো আমি শর্টকাট একটু দেখাচ্ছি। হ্যাঁ, এইটা একটা ধরো থার্মোমিটার, এই থার্মোমিটারের তাপমাত্রাটা হচ্ছে তোমার θ1°C। আর আরেকটা, আমি একটু থার্মোমিটারের শেপ কিন্তু এরকম না, আমি বোঝানোর জন্য একটু দেখাচ্ছি শুধু। এটা হচ্ছে তোমার θ2°C। তো এই থার্মোমিটারের নিচে একটা বাল্ব সংযুক্ত থাকে, এই থার্মোমিটার নিচের দিকে বাল্ব সংযুক্ত থাকে, আর উপরে হচ্ছে পারদ থাকে, পারদ। ঠিক আছে। এখন এই থার্মোমিটারের গায়ে তোমার মসলিন কাপড় পেঁচিয়ে এটা একটা পানির পাত্রের মধ্যে ডুবানো থাকে। এটা যদি পানির পাত্রের মধ্যে ডুবানো থাকে, তাহলে বলো তো এই থার্মোমিটারটা কি বলো তো, এটা কি আর্দ্র না শুষ্ক বলো? আর্দ্র। আর্দ্র। আর এটা হচ্ছে শুষ্ক, তার মানে এটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, এটা হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা। বলো তো কোন তাপমাত্রা সবসময় বেশি থাকবে আর কোন তাপমাত্রাটা কম থাকবে বলো? এই থার্মোমিটারটা কিন্তু এই বাল্বটা ভিজা থাকে। তো ভিজা থাকলে পারদ কি হবে? সংকুচিত অবস্থায় থাকবে, তাপমাত্রা কম হবে, পানি বাষ্পীভূত হবে। এখানে পানি যখন বাষ্পীভূত হবে, তখন সে সুপ্ত তাপ গ্রহণ করবে। এই সুপ্ত তাপটা কোথা থেকে গ্রহণ করবে? পারদ থেকে গ্রহণ করবে। ফলে পারদের যে লেন্থ, হাইট, এটা কমে যাবে। তার মানে এই তাপমাত্রাটা θ2 আর্দ্র বাল্বের তাপমাত্রা সবসময় শুষ্ক বাল্বের তাপমাত্রার চেয়ে কি থাকবে? কম থাকবে। ঠিক আছে, কম থাকবে। তো এই যে তোমার এই যে তাপমাত্রা, তোমরা কোন স্থানে যখন আপেক্ষিক আর্দ্রতা বের করে, তখন সেই স্থানে এই যন্ত্রটা রেখে দিতে হয়। সময় শেষ হয়ে গেছে, 1 মিনিটের কম সময় আছে, কেটে যাবে হয়তো। তো আমরা আগামী দিনে